আমাদের আজকের গল্প কোমলদ্বীপ। অনেক অনেক দিন আগে প্রতাপগড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে শাসন করতেন রাজা সুরেশচন্দ্র। রাজা সুরেশচন্দ্র ছিলেন অত্যন্ত দয়ালু এক রাজা। রাজার একটি ছেলে ছিল, যার নাম ছিল রণজয়। রাজ্যবাসী বেশ সুখেই ছিল, কিন্তু সে সুখ বেশি দিন আর স্থায়ী হলো না। মহারাজ সুরেশচন্দ্রের কঠিন এক অসুখ দেখা দিল। দেশ বিদেশ থেকে বহু বদ্যি কবিরাজ এলো, কিন্তু কেউই এই রোগের কোনো সমাধান করতে পারল না। মহারানী, আমাদেরকে ক্ষমা করবেন। মহারাজের এই অসুখ সারানোর কোনো উপায় আমাদের জানা নেই। আমরা যে সমস্ত দিক থেকেই চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই যে কিছু হচ্ছে না। এখন ভগবান ভরসা, ভগবানকে ডাকুন। তিনি ছাড়া আর এ রোগ কেউ ভালো করতে পারবেন না মহারানী। নানা দেশ থেকে কত বদ্যি কবিরাজ এলেন, কেউই তো মহারাজের এই রোগের কোনো সমাধান দিতে পারলেন না। কি হবে আমাদের? তোমার বাবা কি অকালে আমাদের ছেড়ে বিদায় নেবেন? আমরা কি তার জন্য কিছুই করতে পারবো না? তুমি ভেঙে পড়ো না মা, তুমি এই রাজ্যের রানী। তুমি এত ভেঙে পড়লে কি করে হবে বলো? আমি নিশ্চয়ই বাবাকে সুস্থ করে তুলবো। তুমি বরং ঈশ্বরকে স্মরণ করো, তিনি সব ঠিক করে দেবেন। এরপর 3 মাস কেটে যায়। মহারাজের অবস্থা দিন দিন যেন শোচনীয় হয়ে যাচ্ছে। রাজার অসুখের কারণে রাজকার্যও ঠিকঠাক চলছে না। রাজকুমার রণজয় দিন দিন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তার পিতার এই অসুখের কারণে। হঠাৎ একদিন রাজপ্রাসাদে একজন সন্ন্যাসী এলেন। প্রণাম নেবেন বাবা। আমাদের কি সৌভাগ্য, আমাদের প্রাসাদে আপনার মতো একজন সন্ন্যাসী তার পায়ের ধুলো দিয়েছেন। বাবা, দয়া করে যদি আমাদের একটু সেবা গ্রহণ করেন, তবে আমরা অত্যন্ত খুশি হতাম। একজন রাজকুমার হয়েও তোমার মনে যে বিন্দু পরিমাণ কোনো অহংকার নেই, এ দেখে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। আমি নিশ্চয়ই তোমার সেবা গ্রহণ করব বৎস। রাজকুমার সন্ন্যাসীকে খুব ভালোভাবে আহার করালেন এবং তার সেবায় কোনো ত্রুটি রাখলেন না। শোনো বৎস, একটি বিশেষ কারণে আমি এই প্রাসাদে এসেছি। তোমার পিতা মহারাজ সুরেশচন্দ্রের যে একটি মহামারী হয়েছে সেটা আমি জানি, তবে এ রোগের ওষুধ নিয়ে আসা খুবই দুঃসাধ্য। দয়া করে বলুন বাবা, আমি কি করে আমার পিতাকে সুস্থ করে তুলতে পারি? যা করতে হয় আমি করব, কিন্তু যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার পিতাকে সুস্থ করে তুলতে চাই। বেশ, তবে শোনো, 7 সমুদ্র 13 নদী পার হওয়ার পর একটি দ্বীপ রয়েছে, যার নাম কোমলদ্বীপ। সেই দ্বীপ থেকে পলাশমানিক আনতে হবে। পলাশমানিক শুধুমাত্র কোমলদ্বীপেই পাওয়া যায়। তার সাথে আনতে হবে কনকলতার শেকড়, এটিও পাওয়া যাবে কোমলদ্বীপে। সেই কনকলতার রস দিয়ে রাজার সর্বাঙ্গে লেপন করতে হবে। তারপর ক্ষতস্থানগুলোতে পলাশমানিক বেটে লাগিয়ে দিলে কয়েকদিনের মাথায় রাজা ভালো হয়ে যাবেন। শুধুমাত্র এই দুটো জিনিস যদি কেউ আনতে পারে, তবেই রাজা নতুন জীবন ফিরে পাবে। কিন্তু সেই দ্বীপের মানুষগুলো খুবই ভয়ঙ্কর। এগুলো পেতে হলে নরঘাতক মানুষদের মোকাবেলা করতে হবে। ওদেরকে সাধারণত জঙ্গলি বলা হয়। সেই দ্বীপ থেকে আজ পর্যন্ত কোনো মানুষ ফিরে আসেনি। রাজাকে যদি বাঁচাতে হয়, তবে প্রাণ হাতে নিয়েই যেতে হবে। কোমলদ্বীপ যতই ভয়ঙ্কর হোক না কেন, আমি আমার পিতাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার পিতাকে সুস্থ করে তুলব। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। আশীর্বাদ করি, তুমি বিজয়ী হয়ে ফিরে এসো। ঈশ্বর তোমার মঙ্গল করুক। কুমার, এ কি বলছো বাবা? তুমি আমাদের একমাত্র সন্তান। শুনেছি কোমলদ্বীপ থেকে আজ পর্যন্ত কেউই ফিরে আসতে পারেনি। মহারাজ এদিকে কঠিন রোগে আক্রান্ত। সেই দ্বীপে গেলে আমরা যদি তোমাকেও হারাই, তবে এই প্রতাপগড় যে রাজ্যহীন হয়ে পড়বে। মা হয়ে এটা আমি কি করে মেনে নেব কুমার? মনকে শক্ত করো মা, আমি সিদ্ধান্ত নিয়েছি। কোমলদ্বীপে আমি যাবই যাব। তবে আমি কথা দিচ্ছি, 6 মাসের মধ্যেই ফিরে আসব। বাবার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমায় আশীর্বাদ করো, তোমার কুমার যেন বিজয়ী হয়ে ফিরে আসতে পারে মা। তোমার মায়ের আশীর্বাদ সর্বদা তোমার সহায় থাকবে কুমার। ঈশ্বর তোমার সহায় হন।
পরদিন সকালে রাজপুত্র তার প্রয়োজনীয় সামগ্রী এবং সৈন্যবাহিনীদের নিয়ে একটি জাহাজে কোমল দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এই জাহাজে করেই 7 সমুদ্র পেরিয়ে যেতে হবে। রাজপুত্র বুক ভরা আশা নিয়ে জাহাজে করে চলতে লাগলেন। চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র, এর কোনো কূল কিনারা দেখা যাচ্ছে না। যা চলছে তো চলছেই। 1 সপ্তাহ জাহাজ চলার পর হঠাৎ পূব আকাশে কালো মেঘে ছেয়ে গেল। জাহাজ তখন মাঝ সমুদ্রে। সে সময় প্রবল বেগে ঝড় উঠল। প্রচন্ড ঝড়ে জাহাজে জল ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি ডুবে যাবে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই জাহাজটি ডুবে গেল। ঝড়ের কবলে পড়ে সৈন্যবাহিনী সকলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। রাজপুত্র অনেক কষ্টে সাঁতার কেটে একটি নগরে এসে পৌঁছালেন। সে বাজারের পথে হাঁটতে লাগলেন। ওহ, আর তো পারা যাচ্ছে না। প্রচন্ড খিদে পেয়েছে, সাথে তো কোনো অর্থ নেই। খাবার কি করে জোগাড় করব বুঝতেও পারছি না। রাজ পোশাক দিয়ে আর কি হবে, বরং এটাই বিক্রি করে দিই। এ দিয়ে যা অর্থ উপার্জন হবে সেটা দিয়ে অন্তত কয়েকদিনের খাবার তো হয়ে যাবে। এরপর রাজপুত্র বাজারে একটি লোকের কাছে তার পোশাকটি বিক্রি করে দেয়। সেই অর্থ দিয়ে সে অল্প কিছু খাবার কিনে নেয়। বাকি টাকাটা তার সঙ্গে রেখে দেয়। খাবার খাওয়া শেষে সে আবারও সমুদ্রের তীরে যায়। সেখানে সে দেখতে পায় একটি জাহাজ তীরের কাছে আসছে। যে করেই হোক আমাকে কোমলদ্বীপে পৌঁছাতেই হবে। আমার একটি জাহাজের খুবই প্রয়োজন। ওই জাহাজটা তীরে ভিড়লে জাহাজের মালিকের সাথে কথা বলতেই হবে। জাহাজটি তীরে ভিড়তেই রাজকুমার সেটিতে উঠে পড়ল। কে তুই? আমার অনুমতি ছাড়া জাহাজে ওঠার সাহস পেলি কি করে? আমার একটি কাজের খুবই প্রয়োজন। দয়া করে আমাকে জাহাজ থেকে নেমে যেতে বলবেন না। আপনি যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু একটি কাজের খুবই প্রয়োজন আমার। আমার কাছে কাজ রয়েছে। ঝিনুক থেকে মুক্তো বের করতে হবে। পারবি তো? কাজটি করতে পারলে এর বিনিময়ে আমি তোকে কিছু মুক্তো এবং কিছু খাবার দেব। আর তোর সাথে কাজে সাহায্য করবে আমার ভাগ্নে নরেন। রাজপুত্র তার লক্ষ্য পূরণের জন্য মিথ্যে বলে কাজের জন্য রাজি হয়ে গেল। কথা মতো রাজকুমার গভীর সমুদ্রে ডুব দিয়ে 2 হাতে ঝিনুক নিয়ে আসতো এবং সেই ঝিনুকগুলো ভেঙে মুক্তো বের করত। আর তার কাজে সাহায্য করত নরেন। যাদব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। যাদব রাজকুমারকে ঠিকঠাক মতন খাবার খেতে দিত না, আর তাকে দিয়ে প্রচুর খাটাতো। রাজকুমারকে যে মুক্তোর ভাগ দেওয়ার কথা বলেছে, আদৌ সেটা সে দেবে কিনা সে নিয়ে রাজকুমারের অনেক সন্দেহ ছিল। তাই রাজকুমার লুকিয়ে 2টো মুক্তো পকেটে রেখে দেয়। এভাবে কেটে যায় প্রায় 1 মাস। গভীর রাতে পাটাতনের উপরে বসে আছে রাজকুমার। সে সময় তার বাবা মার কথা চিন্তা করছিল। কোমলদ্বীপে পৌঁছানোর কোনো সুযোগই সে পাচ্ছে না। সে খুবই দুশ্চিন্তায় ছিলেন। কিছুক্ষণ পর নরেন তার পাশে এসে বসলো। যাদব ভালো লোক নয়। বাঁচতে চাইলে তুমি এখনই জাহাজ থেকে পালিয়ে যাও। যাদবের কাজ শেষ হওয়ার পর তোমাকে গলায় ফাঁসি লাগিয়ে সমুদ্রে ফেলে দিবে। যাদব আসলে একজন ডাকাত দলের সর্দার। এই জাহাজটি একজন সওদাগরের ছিল। যাদব সেই সওদাগরকে মেরে জাহাজটি দখল করে নিয়েছে। বিভিন্ন নগরীতে মুক্তো বিক্রি করার পর এক এক নগরী থেকে একজন করে নতুন লোক নিয়ে আসে আর তাদের দিয়ে কাজ করায়। কাজ শেষ হলে গলায় ফাঁসি দিয়ে সমুদ্রে ফেলে দেয়। এখানে তোমাকে কেউ মেরে ফেললেও বাঁচাতে আসবে না। তাই বলছি পালিয়ে যাও। ওই দূরে একটি কালো তৃণভূমি দেখা যাচ্ছে। তুমি সাঁতরে সেখানে চলে যাও। আর শোনো, এই ছোরাটা নিয়ে যাও। ধন্যবাদ ভাই, তুমি আমার অনেক বড় উপকার করলে। তুমি আমাকে এসব না জানালে হয়তো আমি আমার প্রাণটা হারাতাম। কখনো যদি তোমার উপকার করার সুযোগ পাই, আমি সর্বোচ্চ শক্তি দিয়ে তা করার চেষ্টা করব আমার বন্ধু। ভালো থেকো বন্ধু, বিদায়। এই বলে নরেন জাহাজের ভেতরে চলে গেল। রাজকুমার হতবাক হয়ে কথাগুলো বেশ কিছুক্ষণ ভাবতে লাগলো। এরই মধ্যে যাদব এসে ছোরা বের করে রাজকুমারকে হত্যা করতে উদ্যত হলো।
রাজকুমার সবটা বুঝতে পেরে যাদবকে ধাক্কা মেরে ফেলে সে জাহাজ থেকে ঝাঁপ দিল সমুদ্রে। এরপর কি হলো? রাজকুমার কি বেঁচে থাকবে? আর রাজার জন্য কেই বা ওষুধ জোগাড় করে নিয়ে আসবে? জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই।